জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভয়েস মেইনার সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। এই উপলক্ষে এখন প্রচারিত হবে কবিতা, সুরচিত্র এবং বিশিষ্টজনদের দৃষ্টিতে বঙ্গবন্ধু শিরোনামে টক শো। দেখুন অনুষ্ঠান শোকাবহ আগস্ট। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, নির্মলেন্দু গুণ। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্ত স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। নাফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যারে কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ গোলাপের কথা রাখলাম, আমি আজ এই পলাশের কথা রাখলাম, আমি আজ এই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বাংলার প্রতি ঘর করে দিতে চাই মোরা অন্নে অন্নে। আমাদের রক্ত টক টক তুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে তারুণ্যে। বাংলার প্রতি ঘর করে দিতে চাই মোরা অন্নে অন্নে। আমাদের রক্ত টক টক তুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে তারুণ্যে। জয় হোক রক্তের প্রচ্ছদ পর, জয় হোক রক্তের প্রচ্ছদ পর। তবু করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। অসতে ছায়ে যেন রাখালের বাঁশরি বয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ। অসতে ছায়ে যেন রাখালের বাঁশরি বয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার লাইভ স্টুডিও থেকে। আজকের যে বিষয়ে আমাদের অনুষ্ঠান সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, অগাস্ট বাঙালি জীবনের একটি শোকাবহ মাস। এই মাসে আমরা হারিয়েছি এই লাল পতাকা খচিত বাংলাদেশের পতাকা, কিংবা আমাদের এই মানচিত্র যে আমাদেরকে এনে দিয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু। শুধু তিনি নন, সপরিবারে ওনাকে আত্মাহুতি দিতে হয়েছিল কিছু স্বার্থান্বেষী মহল এবং আদর্শচ্যুত কিছু সেনাবাহিনীর কর্মকর্তাদের বৈশাচিক হত্যাকাণ্ডের মাধ্যমে। আজকে সারা বাঙালি জাতি, যারা বাঙালির অস্তিত্বকে বিশ্বাস করে, যারা এই মাতৃভূমির স্বাধীনতাকে বিশ্বাস করে, প্রত্যেকেই মর্মাহত, শোকাহত। বঙ্গবন্ধুর জীবনী, ওনার আদর্শ কিংবা ওনার রাজনৈতিক জীবন নিয়ে পর্যালোচনা করার সেই দৃশ্যটা আমাদের নেই। শুধু কয়েক ঘন্টা কিংবা কয়েক মাস যাবৎ বঙ্গবন্ধুকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তা শেষ হবার না। তবু সামাজিক দায়িত্ববোধ আগামী প্রজন্মকে জানানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস ভয়েস মেরিনার শোকাবহ অগাস্ট। আজকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কিছুটা আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমাদের যে দুজন অতিথি এসেছেন, আমার পাশে রয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতির সাথে জড়িত। স্বাধীনতা পরবর্তীকাল উনি ছাত্রলীগের পক্ষ থেকে কক্সবাজার কলেজের ভিপি দায়িত্বে ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের জেলার জয়েন্ট সেক্রেটারি হন। তারপরও উনি আদর্শচ্যুত হননি। বঙ্গবন্ধুর সেই লালিত আদর্শ নিয়ে এখন সংগ্রাম করে যাচ্ছেন আপসহীনভাবে। ওনার রাজনৈতিক জীবনের পাশাপাশি উনি একজন পেশায় আইনজীবী। উনি পিপি, নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল কক্সবাজার। আরেকজন অতিথি আমাদের এসছেন একজন শিক্ষাবিদ, অধ্যাপক অজিত দাস। উনি উখিয়া কলেজের অধ্যাপক হিসেবে আছেন। আপনারা দুজনকে আমরা স্বাগত জানাতে পারি লাইভ স্টুডিওতে। শুরুতে আমি জনাব নুরুল ইসলাম, আপনার কাছে আমার প্রশ্ন, যে পুরুষের জন্ম না হলে আজকে হয়তো আমি, আপনি কিংবা আমাদের অধ্যাপক অজিত দাসের এই পরিসরে বসার সুযোগ হতো না। যে যত কথাই বলুন, বৃক্ষ ছাড়া কিন্তু ফল হয় না। আজকে বঙ্গবন্ধু যে না থাকতো, হয়তো আমাদের আরো কয়েক যুগ অপেক্ষা করতো, আরো কয়েক শতক অপেক্ষা করতে হতো এই স্বাধীনতার জন্য। যে মানুষ 48 থেকে 71 পর্যন্ত বিভিন্নভাবে জেল জুলুমের শিকার হয়ে আপোষ করেননি এই বাঙালি জাতির জন্য, তাদের একটা অগাধ বিশ্বাস ছিল, যেহেতু নিজে বিশ্বাস করেন যে বাঙালি কোনো সময় বিদ্রোহ করতে পারে কিংবা ওনার যে আদর্শিক চেতনার বাইরে যেতে পারে, সেই বিশ্বাসটা উনি লালন করতেন মৃত্যুর আগ পর্যন্ত। ওনাকে যখন হত্যা করার 75 সালে সপরিবারে, তখনই কিন্তু উনি বিশ্বাস করেন যে ওনাকে হত্যা করতে পারে। বঙ্গবন্ধু সম্পর্কে আসলে আমাদের সেই দৃশ্যটা নেই, ওনার জীবনের সম্পর্কে আলোচনা। তবু আপনারা তো অনেক ছাত্র রাজনীতি হিসেবে জড়িত ছিলেন এবং কিছুটা চেষ্টা করেন বঙ্গবন্ধুর আদর্শ লালন করার জন্য। আপনি কি বলবেন যে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক জীবন, পরবর্তীতে স্বাধীনতা, তারপর ওনার একটা মর্মান্তিক বিদায়, এ নিয়ে আমি আপনার মূল্যায়নটা একটু বলবেন? আজকে এই মাসটি বাঙালি জাতির জন্য অত্যন্ত দুঃখের দিন, কান্নার দিন। এই কান্নার দিনে আমি জাতির জনকের আত্মার মাত্রার কামনা করছি প্রথমে। সাথে 15 আগস্টের যে নির্মম ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে যারা শহীদ হয়েছিলেন সকলেরই আত্মার মাত্রার কামনা করে সংক্ষিপ্তভাবে বলবো, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যারা বাংলাদেশের কথা চিন্তা করে, তারা সত্যকে মিথ্যা দিয়ে ডাকার অপচেষ্টা করছে মাত্র। যেমনিভাবে 75 সালের যা ঘটেনি, যা হয়নি,
সেগুলো নানানভাবে বিভ্রান্ত বাসন্তের ইতিহাস, ৭৪-এর দুর্ভিক্ষের, সাম্রাজ্যবাদ কর্তৃক সৃষ্ট দুর্ভিক্ষের ইতিহাস দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যাতে কোনো প্রতিবাদ না হয়, বিদ্রোহ না হয়, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে বিপদগামী ষড়যন্ত্রকারী সেনাবাহিনীর কতিপয় সদস্য, আন্তর্জাতিক চক্রান্ত এবং বাঙালি জাতির কিছু মির্জাফর, খন্দকার মোস্তাক ভঙ্গের চক্রান্তে ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে কারা এর বেনিফিশিয়ারি ছিল, যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে বাঙালি জাতির কাছে হিরো খলনায়ক বনতে চেয়েছিল। ইতিহাসের পর্যায়ক্রমে শুদ্ধভাবে সঠিকভাবে পর্যালোচনা করলে পরিবেশ পরিস্থিতি বলে দেবে মুক্তিযোদ্ধার আড়ালে অনেকেই ৭১ সালে স্বাধীনতা চলাকালে ভারতের স্বাধীনতার বিরুদ্ধে কনফেডারেশনের যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের অংশ বিশেষে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই দেশের মুক্তিযোদ্ধার নাম দিয়ে আড়ালে চুক্তিযোদ্ধার কাজ করেছিল। বঙ্গবন্ধু একটি আদর্শ নিয়ে এদেশের স্বাধীনতা চেয়েছিলেন। বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম দেশ, ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিয়ে কেউ ব্যবসা করবে না, ধর্ম নিয়ে রাজনীতি হবে না, এই আলোচনার মধ্য দিয়ে জাতির সামনে কংক্রিট ৬ দফার আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে ১ দফার স্বাধীনতা আন্দোলন, এই ইতিহাসগুলো নিশ্চয়ই নতুন প্রজন্মের জানার কথা না। অনেকেই জানে না যে কি হয়েছিল সেদিন। অনেকে এখন জাতির পিতাকে খাটো করার জন্য আপনি যে কথা বলেন নতুন প্রজন্ম জানে না, আপনি কি মনে করেন স্বাধীনতা পরবর্তীকালে যে দলটি এই দেশের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, ওনাদের কি কোনো ব্যর্থতা আছে? স্বাধীনতা পরবর্তীকালে আমরা একটা নতুন প্রজন্ম সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জাতির জন্য সবসময় লালন করতেন, যার ফলশ্রুতিতে উনি 1974-এ যে শিশু অধিকার আইন করেছিলেন, যে একটা বিরাট একটা, সেই সময় কিন্তু অনেক সময় আমরা দেখি যে আন্তর্জাতিকভাবে 1989 সালে ওরা জাতিসংঘ CRC করেছেন। এই তার আগে বঙ্গবন্ধু চিন্তা করেছেন এদেশে একটা নতুন প্রজন্ম সৃষ্টি করা দরকার, এই প্রয়োজন অনুভব করে উনি কিন্তু 74-এ সেই আইনটা করেছিলেন। আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধু সে আদর্শ, সেই দর্শনকে আমরা এখন লালন করতে পারছি, আগের প্রজন্মকে জানি এই কথা? সঠিকভাবে বলতে গেলে প্রকৃত বাস্তবতাকে স্বীকার করতে হবে। সেটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের নানানবিধ অবস্থার কারণে, সামাজিক প্রতিকূল অবস্থার কারণে সঠিকভাবে স্বাধীনতার ইতিহাসটুকুকে লালন করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সেই সময়ে যতটুকু করার দরকার ছিল ততটুকু করতে আমরা পারিনি। ব্যর্থতা আমাদের ছিল, এটা অস্বীকার করলে হবে না। সেই ব্যর্থতা এককভাবে কোনো নেতার নয়, সেটা সম্মিলিতভাবে জাতিগতভাবে আমরা সেটা ব্যর্থতা ছিল, যে কারণে দলের আওয়ামী লীগের যে দায়িত্ব ছিল সে দায়িত্বের মধ্যে যারা দায়িত্ববান ছিল হয়তো তারা চেষ্টা করেছিল, কিন্তু অনেকাংশে ব্যর্থ হয়েছে, যার পরিণতিটা আজকে আমরা ভোগ করতেছি। যদি সেদিন থেকে স্বাধীনতা বিরোধী যারা দেশকে, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেদিন থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেত, তাদের বিপক্ষে আজকের যে জননেত্রী শেখ হাসিনা সরকার যে অ্যাকশন নিচ্ছে, সেই অ্যাকশনগুলো তখন থেকে শুরু হলে হয়তো আজকের তাদের পরিব্যাপ্তিটা এত ব্যাপক হতো না এবং নতুন প্রজন্ম দ্বিধাদ্বন্দ্বে ভুগত না। এখনো নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু যেন একটি স্বপ্ন, কারণ ৭৫-এর পরে সামরিক শাসনের আড়ালে যেই একনায়কতন্ত্র এদেশে চলেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রের নামে ভিলকিবাজি চলেছে, গণতন্ত্রের নামে ভোট ডাকাতি চলেছে, জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে, এসব কিছু এখন আড়াল হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনি বলতে চাচ্ছেন ৭৫-এর পরিবর্তনের পর পরিকল্পিতভাবে
একজন আদর্শিক ব্যক্তিত্বের সে আদর্শগুলোকে আসলে বিচ্যুতি বানানো হয়েছে এবং লুকানো হয়েছে, যার ফলে নতুন প্রজন্ম ওনার সে আদর্শিক চেতনা লালন করতে পারেনি। জি, এটাই যে একটি আদর্শের মধ্য দিয়ে বাঙালির জাতির সংগ্রাম ছিল, এটা কোনো ব্যক্তি বিশেষের উল্লাসিকতার বহিঃপ্রকাশ ছিল। এদেশ কথা ছিল কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, আমরা স্লোগান দিচ্ছি। আজকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানের কারণে বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরেও যারা বলে গণতন্ত্রকে হত্যা করেছে, আমি বলবো না, গণতন্ত্র মানুষের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধু সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি জাতি, উন্নত জাতি হিসেবে গড়ার জন্য বঙ্গবন্ধু রাজনৈতিক কর্মসূচি দিয়েছিলেন। আজকেও এটা স্বীকার করতে হবে, বঙ্গবন্ধু সেই রাজনৈতিক কর্মসূচি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। যে নামেই ডাকুক না কেন, যে নামেই আখ্যায়িত করুক না কেন, ওই পথে গিয়েই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আনতে হবে। যেমনি মালয়েশিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে দরিদ্রতম দেশ ছিল, সেই a good dictator is better than 100 democrats if the dictator is honest and patriot. আমাদের সেই মালয়েশিয়া মাহাতির, সেই মাহাতিরের মতো বঙ্গবন্ধুর সেই চিত্ত ছিল, আত্মা ছিল, মন ছিল, দেশপ্রেম ছিল, ব্যক্তিত্ব ছিল, বিশ্বব্যাপী একজন বিশ্ব নেতা হিসেবে তিনি স্বীকৃতি পেতে যাচ্ছিলেন। ঠিক এমনিতর অবস্থায় বিশ্বভাবে, বিশ্বের আন্তর্জাতিক চক্রান্তে বঙ্গবন্ধুর সেই উত্থানকে দমানোর জন্য, বাঙালি জাতিকে পিছনে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করে হয়েছে। হত্যা করে বঙ্গবন্ধুর যে আদর্শিক চেতনা ছিল, সেই চেতনা থেকে আমাদের দল যতটুকু চেতনা নিয়ে এগোনো দরকার, সেই চেতনায় উদ্ভাসিত হতে পারেনি। নেতা কর্মীদেরকে সেই চেতনায় উদ্ভাসিত করা যায়নি বলেই আজকে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবং আমাদের সঠিক ইতিহাসটি নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না। আরেকটা আমার কাছে প্রশ্ন, বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছিল এবং হত্যার পরবর্তীতে যারা দাবি করছেন তারা গণতন্ত্রকে উদ্ধার করেছেন, অনেক পলিটিক্যাল পার্টি তারা দাবি করেন, এই হত্যার পর যারা হত্যাকারী এদেরকে পুনর্বাসন করা হয়েছিল দীর্ঘদিন যাবত, এরা কিন্তু বেশ দাম করেছিল। এটা কতটুকু গণতান্ত্রিক? যদি আপনি মনে করেন আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকে, এটাকে যদি এক পাল্লায় নেওয়া হয়, একটা জাতির জনকে হত্যার পর ওনার হত্যাকারীদেরকে পুনর্বাসন করা, বিতর্ক এখানে ওদেরকে চলার সুযোগ করবে, এটা কতটুকু গণতান্ত্রিক? কি মনে করেন? এটা অবশ্যই গণতন্ত্রের নামে একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, খলনায়ককে মূলনায়ক করার জন্য, নিজের স্বার্থের জন্য, আন্তর্জাতিক স্বার্থের বাস্তবায়নের জন্য মুক্তিযোদ্ধার নামে চুক্তিযোদ্ধা হয়ে আন্তর্জাতিক চক্রান্তকে বাস্তবায়নের জন্য এই সমস্ত অপপ্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে গণতন্ত্রের ৭৫-এর পরে গণতন্ত্রের নামে আমরা কি দেখেছি? বঙ্গবন্ধু জাতির জনকে হত্যা করা হলো, হত্যাকারীরা বীর দর্পে বলল যে আমাদের কেউ কিছু করতে পারবে না, কিন্তু ইতিহাস সাক্ষ্য দিল, ইতিহাস প্রমাণ করলো যে কোনো হত্যাকারীর বিচার হয়। বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা গণতান্ত্রিক ভাবে বর্তমান দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করে প্রমাণ করেছে না, অন্যায় চিরদিন অন্যায় হিসাবে চলতে পারে না। সত্যকে কখনো মিথ্যা দিয়ে দেখা যায় না। বঙ্গবন্ধুর হত্যার সে বিচারের মধ্যে দিয়ে জাতি নিশ্চয়ই একটি ট্রেজেডির ন্যূনতম হলেও বিচার করেছে জাতির জনকের কন্যা, সেটাই প্রমাণ করেছে। গণতন্ত্রের কথা বলে তারা এই দেশে কি না করেছে। গণতন্ত্রের কথা বলে আপনারা দেখুন যে কৃষককে তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য, সারের জন্য যখন গেছে গুলি করে হত্যা করা হয়েছে। ক্রস ফায়ার আজকে যেমন হচ্ছে, ওই দিনেও যে সামরিক বাহিনী ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করেছে তার কোনো বিচার হবে। গণতন্ত্র ভোট ডাকাতি, ব্যালট ডাকাতির মাধ্যমে তারা গণতন্ত্রের করেছিল, নস্যাৎ করেছিল। গণতন্ত্রের নাম দিয়ে মাস্তান, যারা টাকা পয়সা, কুড়িওয়ালা, টাকাওয়ালা, তাদেরকেই নেতা বানিয়েছে। ইভেন দো আপনার বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল ফারুকও বিরোধী দলের নেতা রশিদকে বিরোধী দলের নেতার আসনে বসিয়েছিলেন। তারা যদি বলে যে আমরা গণতন্ত্রের জন্য করেছিলাম, এটা জাতির সাথে সম্পূর্ণ ধোঁকাবাজি এবং ভণ্ডামি, এছাড়া কিছু। ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি জনাব অধ্যাপক অজিত দাস। আমরা
কিছুটা রাজনৈতিক আলোচনা করলাম। আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর রাজনীতিক দর্শন এবং রাজনীতিক যে হাতে করি তা 1947 সালের পরে 1948 সালে সম্ভবত উনি যখন কলকাতা ইসলামিয়া কলেজে যখন উনি আমাদের সে আরেকজন আদর্শিক রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ওনাকে অনুসরণ করতেন ওনার আদর্শ। তখন উনি আওয়ামী মুসলিম লীগে ছিলেন। পরবর্তীতে উনি যেগুলো উনি যখন দেখতে পেলেন যে আওয়ামী মুসলিম লীগ অনেকটা সাম্প্রদায়িক চেতনা লালন যেগুলো মুসলিম লীগ এই বাংলার এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই দেশ থেকে এই চেতনার মাধ্যমে উনি কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ গঠন করেন। এই যে দীর্ঘদিন বঙ্গবন্ধুর যে 1948 সালে আমরা 71 ছিল 23 বছর উনি কিন্তু নিজে কোনো ব্যক্তি কোনো ভোগ বিলাস ছিলেন না। সারা জীবনে কিন্তু এই বাঙালি জাতির মুক্তির জন্য ত্যাগের জন্য অনেক বড় বড় নেতা কিন্তু ছিলেন তখন হোসেন শহীদ ওরা কিন্তু একটা পৃথক একটা ভূখণ্ড বাঙালি জাতির একটা ভূখণ্ড কিন্তু কেউ চিন্তা করে একটা স্বাধীনতা চিন্তা করে যার প্রতিফলন আমরা দেখেছি ওরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে যে 66-তে 6 দফা দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্রত্যেকটি কারণে এই যে ব্যক্তি বঙ্গবন্ধু সারা জীবন যে মানুষ একটা আদর্শ নিয়ে জাতির জন্য জাতির মুক্তির জন্য উনি নিজের পারিবারিক সুখ ত্যাগ করে বিভিন্নভাবে প্রচেষ্টা করে পরবর্তীতে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। আপনি কিভাবে মূল্যায়ন করেন ব্যক্তি বঙ্গবন্ধু আদর্শিক চেতনা এই নতুন প্রজন্ম আমরা কতটুকু লালন করতে সক্ষম হয়েছি? ধন্যবাদ। অবশ্যই খুব ভালো। আপনি জানেন বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। সেতুকে বাদ দিয়ে যেমন চীনের উন্নয়ন চীনকে কল্পনা করা যায় না, আব্রাহাম লিঙ্কনকে বাদ দিয়ে যেমন আমেরিকার কথা ভাবা যায় না, আধুনিক কিউবার ফিদেল কাস্ট্রোকে বাদ দিয়ে যেমন কিউবার কথা চিন্তা করা যায় না, তেমনি ভাবে আধুনিক বাংলাদেশে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিয়ে সোনার বাংলা বিনির্মাণ কোনোভাবে সম্ভব নয়। স্বাধীনতার 42টি বছর পর আমরা যেটা দেখেছি অনেক সরকার এসছে, কেউ বঙ্গবন্ধুর আদর্শের দিকে থাকায় জননেত্রী শেখ হাসিনার সরকার যখন দুবার আসলেন তারা যে উন্নয়ন জনগণের যে অধিকার জনগণের যে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে পেরেছে সেটি কেবল বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবার যে কিছু কাজ সে কারণে সেটি সম্ভব হয়েছে। আপনি জানেন একটা যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ, পাকিস্তান থেকে মুক্ত হয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন তখন ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করলেন যে আপনি আপনার সৈন্য সামন্ত কখন এই বাংলাদেশ থেকে নিয়ে যাবেন, তাহলে আমি আপনার সাথে দেখা করতে পারি, কথা বলতে পারি, সাক্ষাৎ করতে পারি। কত বড় দেশপ্রেমিক হলে পরে এটি সম্ভব হয়। আরেকটি জিনিস আপনি দেখবেন প্রাত্যহিক জীবনে ঢাকার ধানমন্দির 32 নম্বর যে বাড়িটি সেটি একটি সাদা মাটা একজন মানুষের বাড়ি। সেদিনও একটা অনুষ্ঠানে আমরা গিয়েছি, দেখেছি কোনো একটা সীমানা দেওয়াল নাই, একটা রাষ্ট্রপতি একটা বড় লিডার তার বাড়িতে একটু রক্ষিত মানে সংরক্ষিত থাকবে সেরকম কিছু বিশ্বাস ছিল জনগণের প্রতি দেশের মানুষের প্রতি অগাধ বিশ্বাস ছিল। সমুদ্রের মতো হৃদয় আকাশের মতো উদয় ছিলেন তিনি বলতে পেরেছিলেন সেই জন্য রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এইরকম বক্তব্য এইরকম মেসেজ লাঠি ছোড়া হাতে নিয়ে যে জনগণ উদ্দীপ্ত জনগণ বিদ্রোহী জনগণ পৃথিবীর কোন নেতার পক্ষে এইরকম সুস্পষ্ট ভাবে আন্দোলন এই কথার সূত্র আমি আবার বলে যাচ্ছি উনি রাজনীতিতে জড়িত। এই যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুকে অনেকে আমরা অনেক রাজনৈতিক বিশ্লেষক বলে উনি শুধু একটা রাজনৈতিক ব্যক্তি উনি কিন্তু একটা দার্শনিক দার্শনিক কিছু দর্শন লালন করতে যার উনি আগামী 20 বছর পর কি দেখতেছে কিন্তু অনেক সময় যেটা উনি বলেছিলেন যে আপনার কি বলে আগরতলা সচেতনতা বলো ওনাকে যখন ওনার সতীর্থরা জিজ্ঞেস করলো এবার তো আপনার কোনো রেহাই নেই আপনাকে নিশ্চয়ই একটা ফাঁসি দিতে হবে তখন উনি নাকি বলেছিলেন তোমরা
তোমরা ভুল বোঝো না, আমাকে কেউ এখানে আটকে রাখতে পারে, দেশ একদিন স্বাধীন হবে। চিন্তা করে দেখেন, ওনার শুধু ওইখানে তো বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি ওইখানে ছিল। আপনি এটাকে কিভাবে বললেন তার সঙ্গে একটা চিন্তা চেতনা যে অবশ্যই বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক নেতা হবে কেন, ওনার যে সেদিনের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, এটা ম্যাগনা কার্টার মতো একটি ভাষণ, যে অলিখিত বক্তব্য এবং এত সুন্দর গোছালো প্রতিটি লাইন, প্রতিটি যে এখনো পর্যন্ত সেটা বিশ্লেষণ করলে পুরো জাতির যে কাছে দিক নির্দেশনা। আজও এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা আমরা পেয়েছি, মুক্তির সংগ্রামকে বঙ্গবন্ধু করে যেতে পারেননি। মুক্তির জন্যই তিনি সেদিন চেষ্টা করেছিলেন। পার্লামেন্টে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যে অপবাদ হচ্ছে, সেটা না, গণতন্ত্রকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে মুক্তির সংগ্রামে আরম্ভ করেছিলেন। সেই জন্যই যারা যখনই দেখলো যে স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশ স্বনির্ভর হবে, বাংলাদেশ উন্নতির দিকে চলে যাবে, সেদিনের 70-71 সালে আন্তর্জাতিক বিশ্বের যে সমস্ত দেশগুলি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা বুঝতে পেরেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাংলাদেশের নেতা হবে না, তিনি যে বিশ্ব দরবারে গিয়ে বলেছিলেন বিশ্ব আজ দুভাগে বিভক্ত, একবার শোষিত আর একবার শোষক। আমি শোষিতের পক্ষে। এই শোষিতের পক্ষে যখনই বক্তব্য রেখেছে, বাঙালি জাতিকে এই শোষণ মুক্ত করে শাসক গোষ্ঠীর দ্বারা যাতে বাঙালি শোষিত না হয়, সেই শোষণের অবসান ঘটিয়ে শোষিত মানুষের মুক্তির জন্য এবং দেশীভাবে মুক্তির সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। যেহেতু আপনি এখন নতুন প্রজন্ম এবং কিছু ওদের নিয়ে আপনি এখন বিভিন্ন ধরনের শিক্ষকতা করেন, ওদেরকে বিভিন্ন জ্ঞান দেন, আপনি কি মনে করেন যে আমরা যে প্রজন্ম সৃষ্টির ব্যর্থ হয়েছি, বঙ্গবন্ধুর আসলে যে আদর্শ লালন করে, বঙ্গবন্ধুর ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা, এটাকে আমরা স্বাধীনতার ব্যাডেজ পোশাক করে আমরা প্রতিফলন ঘটাতে পেরেছি আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে? আমরা বঙ্গবন্ধুকে, উনি ছিলেন যে ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে ছিলেন, উনি সবসময় দেশের সাধারণ জনগণের স্বার্থকে প্রাধান্য দিতেন। এই জিনিসটাকে আমরা এখন দেখছি। তিনি যে বিশ্বজনীন নেতা, তিনি যে বাংলাদেশ উপহার দিয়েছে, এই পরম সত্যটি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিকৃত করেছে। যেমন আপনি একটি জিনিস ভাবলে অবাক হবে, নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, মেরে ফেলেছে, শুধুমাত্র মহাত্মা গান্ধীকেই মেরেছে, জাতির জনকে শেষ করে দিয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর যে সপরিবারে নিহত হলেন 10 বছরের শিশু, 10 বছরের শিশু, এবং যে সেনাবাহিনী যখন গিয়েছে তখন বলছে তোমরা কি জন্য এসছে, আসতে বলতে কথা শুরু করতে সিঁড়িতে পা দিতে গুলি করে ফেলবে। এরা কি বাংলাদেশি মানুষ না হায়েনা, না এরা সীমা, না এরা চল্লা? এইভাবে তো বঙ্গবন্ধুকে হত্যা করবার কথা ছিল। শেখ হাসিনা এবং শেখ রেহানা বাইরে ছিলেন বলে জানা গেছে। তাহলে এখানে হত্যাকারীদের একটা জিনিস আপনি মোটিভ আপনি চিন্তা করলে দেখবেন, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা বাংলাদেশকে একটা আইবা জাহিলিয়া যুগে নিয়ে গিয়ে তাদের শাসন ক্ষমতা মুক্ত করবে, কিন্তু সেটি পারেনি। বঙ্গবন্ধু যেমন ভাবে দেশকে ভালোবেসেছে তেমনি ভাবে তিনি যে ইসলাম ধর্মাবলম্বী ছিলেন সেই চেতনাকেও তিনি শানিত করেছেন। আপনি দেখেন ওয়াইসির সদস্য হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন বার বিভিন্ন জায়গায় মানে মহৎ জয়গুলোকে তিনি নিষিদ্ধ করে ইসলামিক যে আজকে ইসলামিক দলগুলো যে কথাগুলো বলেন, বঙ্গবন্ধু তো সেই দিকগুলোকে একেবারে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যে মাদ্রাসাগুলো বিভক্ত হয়ে মাদ্রাসা শিক্ষার যে সংস্কার তিনিই করেছিলেন, অনেকগুলো হাজার হাজার প্রাইমারি স্কুলগুলোকে তিনি সরকারিকরণ করেছিলেন। তাবলীগের যে আজকে ঘুরছে যে সাড়ম্বরে একটা আধ্যাত্মিক ভাবে, সেগুলো বঙ্গবন্ধুর হাতে করা। এবং আপনি যে অর্থনৈতিক যে মুক্তি, যেটি কৃষি বিপ্লব শুরু করবার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছিলেন। এবং আপনি আরো একটি জিনিস দেখেন, একটি নতুন সংবিধান, যে সংবিধান তিনি উপহার দিয়েছিলেন, সেটি এত তাড়াতাড়ি তো অন্য কেউ পারেনি। কায়দা এবং আপনি জানেন যে প্যালেস্টাইনের এখন আন্দোলন হচ্ছে, সেখানে ইয়াসির আরাফাত
যিনি সমসাময়িক বলা যায় অনেকটা বঙ্গবন্ধু, তিনি তো সেটি পারেননি। ফিদেল কাস্ট্রো এখনো সে কাজ শেষ করতে পারেনি, কিন্তু বঙ্গবন্ধু তো একটি দেশ উপহার দিয়েছে তার নেতৃত্বে। এটা তো আর দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নেই। বঙ্গবন্ধু যে একটি বাংলাদেশ উপহার দিয়েছে, সোনার বাংলা উপহার দিয়েছেন, এবং সেটাকে একটি শোষণহীন একটি সমাজ ব্যবস্থা, একটি রাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করবার পথে তিনি যাচ্ছিলেন। এমনিটি অবস্থায় দেশের উন্নয়ন যে হয়ে যাচ্ছে এটি বুঝে হায়নার দল, সেই মির্জাফরের দল, মির্জাফরের গোষ্ঠী পেতার তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে এই আগস্ট মাসে অত্যন্ত ভারাক্রান্ত চিন্তায় আমরা সেই অপরাধ বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, তার আত্মার সদ্গতি কামনা করছি। কারণ এত বড় লজ্জা যদি একটি বাংলাদেশের মানুষ হই, আমি যদি বাঙালি হই, আমি যদি বাংলাদেশের নাগরিক হই, এত বড় লজ্জা তো কেউ থাকতে পারবে না। আবার তাদের পেতার তারা বলে যে স্বাধীনতা অমুক হয়েছে, ঘোষণা অমুক দিয়েছে, তমুক দিয়েছে, এই দিয়েছে, সে দিয়েছে। এইগুলো মিথ্যাচার করবার কোনো প্রয়োজন নেই। আমরা বঙ্গবন্ধুকে সরকারি দল বলি, বিরোধী দল বলি, বঙ্গবন্ধু পছন্দ করে আর অপছন্দ করে, বঙ্গবন্ধু মুজিব যে বাঙালি জাতি, বাংলাদেশের জাতির জন্য, এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব কথা না। এটা যদি আমরা জাতির জন্য হিসেবে মেনে নিতে না পারি, তাহলে নিজের সাথে নিজে প্রতারণা করা বা দেশের মাতৃকার সাথে প্রতারণা করা। তাই আজকে শোকাবহ এই মাসে আমরা কামনা করব আমাদের প্রতিটি বাংলাদেশের মানুষ যাতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে স্মরণ করি, জাতির জনক হিসাবে যাতে শ্রদ্ধা করি। সেই সাথে একটি কথা বলবো, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কাজ করেছে, তার রাজনৈতিক আদর্শগুলোকে হয়তো ধারণ করে আছে, কিন্তু বঙ্গবন্ধুর যে ফিলসফি, যে দর্শন, যে মানবীয়তা, সেই মানবীয়তা থেকে কিছুটা বিচ্যুতি হয়ে গিয়েছে বলে আমার মনে হয়। কারণ আজকে যেটি দেখে দলে দলে যে সংঘাত এবং বিভিন্ন রকম যে দুর্নীতি বা অনেক গাপটি মেরে রয়ে গেছে, সেগুলোকে আজকে দূর করে দিয়ে পার্টি থেকে বঙ্গবন্ধুর শোষণ মুক্ত বাংলাদেশ গড়বার যে আন্দোলন বঙ্গবন্ধু সূচনা করেছিলেন, আবার সেই আন্দোলনের প্রেক্ষিতে বঙ্গবন্ধুর সৈনিকদের আওয়ামী লীগ যারা করে, বঙ্গবন্ধুর আদর্শকে যারা বুকে ধারণ করে আছে, বঙ্গবন্ধুর ফিলোসফিকে যারা ধারণ করে আছে, পলিটিক্যাল ফিলোসফিকে যারা ধারণ করে আছে, তাদেরকে যোগ্যতার নিরিখে বিচার বিশ্লেষণ করে তাদের সমমর্যাদা দিয়ে আবার সে বঙ্গবন্ধু যে শোষণহীন বাংলাদেশ করবার যে আন্দোলন তিনি সূচনা করেছেন। আপনি বলতে চাচ্ছেন বঙ্গবন্ধুর যে অরিজিনাল জীবনের যে আদর্শিক চেতনা ছিল, ওনার এই দেশ নিয়ে যে চিন্তাভাবনা করতে সাধারণ মানুষের স্বার্থ রয়েছে, এই জিনিসটা আমাদেরকে ডিসিপ্লিন করা দরকার। সর্বসাধারণ সে দায়িত্ব হওয়া উচিত। যারা নুর ইসলাম সাহেব, আপনাকে একটা প্রশ্ন করে লাস্ট আমার শেষ প্রশ্ন, বঙ্গবন্ধুকে আমরা আদর্শিক চেতনার বা সম্মানের দার্শনিক চিন্তাচেতনা, উনি যে সামাজিক সমতা, অর্থনৈতিক সমতার জন্য যে চেষ্টা করেছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে 1974 একটা পারিবারিক আইন করেছিলেন, এখানে 21 একরের ঊর্ধ্বে কেউ জমি রাখতে পারবেন, এটা এলানি ডিক্লারেশন, এটা আপনারাও জানেন দিয়েছিল। এই জিনিসটা তো বঙ্গবন্ধুর একটা চিন্তা চেতনার প্রতিফলন, উনি দেখতে চেয়েছিলেন যে সম্পদের সমবন্টনটা নিশ্চিত করার জন্য। এই জিনিসটা কি আমরা এখন কার্যকর করতে পেরেছি? এটা আসলে কার্যকর করতে পারেনি, কিন্তু এটা ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির কোনো উপায় নেই। ওই সময়ে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি যেটা ছিল সেটা হলো গ্রাম ভিত্তিক সমবায়, গ্রাম সমবায়, গরিব মানুষের বাঁচার উপায়। আজকে যেমন জননেত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মুক্তির কথা চিন্তা করতেছে, সেদিন যদি গ্রাম সমবায়ের মাধ্যমে চাষাবাদ করা হতো, বড় লোকের যে সম্পত্তিগুলো ছিল সেটা একটা সমবায়ের মধ্যে চলে আসতো। সেখানে একজন কৃষক, একজন শ্রমিক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন উকিল, সবাই সেই সমিতির সদস্য হতো। সরকারি খরচে সেই চাষাবাদ হতো, যা হতো খরচ সরকার ব্যয় করতো, উৎপাদন যা হতো সমবায়ের মধ্যে একটা গ্রামকে চিহ্নিত করে সেখানে 100 একর জমি থাকবে, এই 100 একর জমি সমবায়ের মাধ্যমে চাষাবাদ করা হতো। যিনি জমির 10 জন সম্পত্তির মালিক ছিল, তিনিও সেই সমবায় সমিতির সদস্য থাকতেন। তিনি আর ইচ্ছা মতো তিনি কাকু সেইগুলো লাগিয়ে করতেন না, সমবায় সমিতি থেকে তিনি জমি লাগিয়ে নিয়ে নিতেন, অর্থাৎ মেইনটেনেন্সটা সমবায় করতো। ফলশ্রুতিতে
ফলশ্রুতিটা হতো কি, ওখানে গ্রাম ভিত্তিক সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ হতো, সেখানে যা উৎপন্ন হতো সেই উৎপন্নগুলো নিয়ে সরকারি খরচ বাদ দিয়ে লাভ হতো, সেখানে বসে মসজিদ করুক, মাদ্রাসা করুক, স্কুল করুক, রাস্তাঘাট সবগুলো স্থানীয় উন্নয়ন করা যেত। সেই জন্যই সেদিনের স্লোগান আমার মনে আছে যে দ্বিতীয় বিপ্লবে বাকশালের গ্রাম সমবায় গরিব মানুষের বাঁচার উপায়। আজও বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে সেই গ্রাম সমবায় যদি আমরা প্রত্যেকটা বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে গড়ে তুলতে পারি, তাহলে এই যে সীমারেখা সম্পত্তির ভূসম্পত্তিরা যেভাবে মানুষের উপর অত্যাচার অবিচার করতেছে সেটা চলতে পারত না। তার সবাই সম্মিলিতভাবে এদেশের উৎপাদন বাড়ত, স্বনির্ভর হতো, স্বনির্ভর হয়ে মানুষের যে শোষণ মুক্ত হতো, শোষণহীন একটি সমাজ ব্যবস্থা। বলতে যাচ্ছেন আজকে ৪০ বছর ৪২ বছর পর যে আন্তর্জাতিক মহল, জিও, এনজিও যারা চেষ্টা করছে দারিদ্র বিমোচনের যে চেষ্টা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট আমরা যেসব কথা বলছি, এটা বঙ্গবন্ধু সে ৪০ বছর আগে চিন্তা করেছে। অসাধারণ একটা কথা। তো আপনারা দুজনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে বয়সের পক্ষ থেকে। আসলে বঙ্গবন্ধু উনি একটা প্রতিষ্ঠান, উনি একটা উনি একটা দেশ, উনি একটা মানচিত্র। আমাদের সবার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু এটা যেন আমরা লালন করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করেছি শুকাবহ অগাস্টকে লালন করার জন্য ভয়েস মেনের ক্ষুদ্র প্রয়াস। আজকে আমরা দুজন ব্যক্তিত্বকে এনেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে কিছুটা আমরা আলোকপাত করার জন্য। আমরা হয়তো পারবো না বঙ্গবন্ধুর সেই আদর্শিক চেতনা, আমরা রাজনৈতিক জীবনকে আমরা বিশ্লেষণ করার জন্য সেই সক্ষমতা আমাদের নেই। তবুও আমরা চেষ্টা করছি আগামী প্রজন্মকে জানার জন্য বঙ্গবন্ধু যিনি না হলে, যার আবির্ভাব না হলে হয়তো এই বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা যে যতই কথাই বলি না কেন, যে দলই করি না কেন, দল সবার মতাদর্শ সবার, বঙ্গবন্ধু কিন্তু সবার। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ প্রচারিত হলো ভয়েস মেইনার বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। এই অনুষ্ঠান আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।